মিলন সাহেব, আসলে ওনাকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই, আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না, কারণ বাংলাদেশে যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। উনি শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন না। আমি গত 2 দিন দেখলাম যে নারীরা কি পরিমাণে সাফার করেছে, শুধুমাত্র এই বন্যা, এই হাঁটু সমান পানি নিয়ে কি পরিমাণে নারীরা সাফার করেছে। কেমন সাফার করেছে আপনাদের কাছে শুনতে আনকমফোর্টেবল লাগবে। পিরিয়ড অবস্থায় তাদের প্যাড পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে। কি পরিমাণে স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে, আর উনি সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সাথে মজা করে বেড়াচ্ছেন। বাংলাদেশে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার শুধুমাত্র 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে গিয়ে টাকা, আর একটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আপনার কাছে টাকা থাকলে আপনি বিচার ব্যবস্থা কিনতে পারবেন, আপনি শিক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে লাগবে কি ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি যদি ভুলও করেন আপনি বিচার কিনে নিতে পারবেন, আপনি সব কিছু কিনে নিতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। এবং টাকার, আমি যে বললাম যে টাকা দরকার, এটার আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিই। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের যে বসুন্ধরা গ্রুপ আছে না, বসুন্ধরা গ্রুপে উনি আনবির সাহেব এত কিছু করলেন, কিন্তু শেষে গিয়ে কি হলো যে খুব সুন্দর মতো হচ্ছে কি উনি একটা নারী ধর্ষণ মামলা ওনার আছে, ওনার অনেক কিছু আছে, বাট সেগুলো উনি সুন্দর মতো জাজও কিনে নিলেন। শেষমেশ আমি এটা বলবো, আজকে এইখান পর্যন্ত, এখানে যতজন নারী আছেন, এখানে আমি নুসরাতকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সংসদ সদস্যরা আছেন, এবং আমি এখানে হচ্ছে কি আশরাফ আপুকে দেখতে পাচ্ছি, এবং যতজন নারী আন্দোলন করেছে তাদের সকলকে আমার মন থেকে হচ্ছে গিয়ে সম্মান জানাই, এবং আমি তাদেরকে সালাম জানাই যে তারা এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছে। শুভ বিকেল। আমি আসলে খুবই অসুস্থ, আমি কথা বলতে পারতেছিও না, ভালোভাবে বলতে চাচ্ছিলামও না, কিন্তু 14ই জুলাইয়ের এই সময়টায় আমাদের জন্য, বিশেষ করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে আন্দোলন করছিল যে সমস্ত মেয়েরা, তাদের জন্য খুবই আবেগতাড়িত একটি মুহূর্ত। আমার এখনো কষ্ট মনে আছে যে একটানা বিক্ষোভ মিছিল করে করে, বিশেষ করে ওই দিন আমাদের 14 তারিখে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। একটানা এতটা পথ হেঁটে এসে ওই দিন আসলে আর কোনো কিছু করার মতোই শক্তি অবশিষ্ট ছিল না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান করে ছোট থেকে বড় হয়েছে আমাদের সবার খুব প্রিয়, সবার খুব ভালোবাসার একটি কুকুর আছে, তার নাম হচ্ছে অভ্র। ও মোটামুটি একটা হাতির সাইজের। ওই দিন রাষ্ট্রপতির বাসা থেকে পুলিশ যেন ওর ওপরেও কোনো ধরনের কোনো আক্রমণ না করে, রাগ না দেখায়, ওকে আমি আর আশরাফা আমরা মোটামুটি কাঁধে করে নিয়ে আসছিলাম। এবং আমাদের আশঙ্কা যে খুব একটা ভুল ছিল না, তার একটা ছোট্ট প্রমাণ আমরা পেয়ে যাই পরের দিন 15ই জুলাই, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপরে আলাদা করে আক্রমণ করা হয়। আমাদেরকে লক্ষ্য করে যখন ছাত্রলীগ হামলা চালায়, আমরা তো তখন সবাই চারিদিকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যে যার মতো অবস্থা। আমরা পরে আমাদের কলা ভবনের পাশ থেকে সরে গিয়ে ভিসি চত্বরে আবার একত্রিত হওয়ার চেষ্টা করি, সেখান থেকে তারা আমাদেরকে তাড়া করতে থাকে। 15ই জুলাইয়ের যত রক্তাক্ত ছবি, সেগুলো ওই ভিসি চত্বরেরই। আপনারা 2 বছর পরে মনে আছে কিনা জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না যে রোকেয়া চত্বর থেকে রোকেয়া হল থেকে ভিসি চত্বরের দিকে যাওয়ার রাস্তাটাতে এক জায়গাতে এত বেশি রক্ত জমা হয়েছিল যে রক্তে পা পিছলে পড়ে একজনের মাথা ফেটে গেছিল। সেই দিন আমিও আহত হয়েছিলাম। আমার অনেক সহযোদ্ধা আমার চাইতে আরও অনেক বেশি আহত ছিল। কিন্তু সেই দিনে আরও একটি ঘটনা ঘটেছিল, জসিমউদ্দিন হলের সামনে একটি কুকুরকেও মেরে ফেলেছিল ছাত্রলীগ। হাতের কাছে ছাত্রদেরকে পেটানোর জন্য না পেয়ে ওই কুকুরটার উপরে রাগ ছেড়েছিল। এই জুলাই আমাদেরকে দেখিয়ে গেছে যে মানুষ বা মানবেতর কোনো প্রাণ বা প্রকৃতির কোনো অংশই স্বৈরাচারের কাছে বিন্দুমাত্র নিরাপত্তা পায় না। তাদের কাছে দেশের মাটির, এই মাটিতে বসবাসরত কোনো কিছুর কোনো দাম নেই। আর
যখন দাম দেওয়ার প্রশ্নটা আসে তখন তো আসলে নারী পুরুষের এমনিতেই আমরা তফাৎ দেখতে পাই। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে আমি অনুভব করি যে বাংলাদেশে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই কথার প্রতিবাদ করার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে। আমার সামনে আমার বড় ভাই মাননীয় সাংসদ আব্দুল আলামিন আছেন, ওনাকেই সামনে পেলাম, তাই বলছি আর কোনো ভাইকে তেমন দেখতে পাচ্ছি না। ভাই দেখেন, এখানেও দেখেন নারীদের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কত কম। তো যেটাই আমি মনে করি বাংলাদেশের নারীরা এখনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের নিজেদের অধিকার নিয়ে যেখানে লড়াই করতে হয়, নিজেদের অধিকার আদায় হয় না, নিজেদের জানমালের নিরাপত্তা নেই, সেখানেও জুলাইতে নারীরা মাঠে নেমেছিল শুধুমাত্র নিজেদের নাগরিক দায়িত্ব প্রমাণ করতে, শুধুমাত্র এটা দেখিয়ে দিতে তোমরা আমাদের প্রাপ্য দাও বা না দাও, আমরা আমাদের কর্তব্য করে যাব। আমি মনে করি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারীরা আর্থিক, সামাজিক, শারীরিক, রাজনৈতিক কোনো ধরনের কোনো অধিকার নিরাপদভাবে পালন করতে পারে না, নিরাপদভাবে আদায় করতে পারে না, যেখানে নারীরা নিজের পরিবারের মধ্যে নিজের বাড়িতে খুন হয়ে যায়, যেখানে শিশুরা নিরাপদ না, যেখানে মায়েরা নিরাপদ না, যেখানে 2.5 মাসের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধা নিরাপদ না, এরকম একটি দেশে দাঁড়িয়ে নিজেদের লাভের কথা চিন্তা না করে বৃহত্তর স্বার্থ মাথায় নিয়ে দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আমি মনে করি সেই প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যেই প্রমাণ 2024-এর জুলাইয়ে দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবনটা। শুধু 14ই জুলাই নিয়ে বলতে গেলে তো আসলে বলা যায় না, অনেক কথা চলে আসে, এত কিছু বলার শক্তি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। তবে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা ক্যামেরার সামনে হয়তো আপনাদের চাইতে একটু বেশি আসার সুযোগ পাই, কিংবা ক্যামেরা যাদের ফোকাস করে, আমরা আপনাদের চাইতে কোনো দিক থেকেই এগিয়ে গিয়েছি এমন নয়, কোনো দিক থেকে আপনাদের চাইতে বিশেষ নই। বরং আপনারা যারা কোনো ধরনের কোনো রেকগনিশন ছাড়াই দিনকে দিন প্রত্যেক দিন নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট। এসেছেন তার জন্য নতমস্তকে আপনাদেরকে বিনয় জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের সাহস। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলবো, নিজের অধিকারের জন্য লড়াটাও কিন্তু নারীর অধিকারের জন্য লড়াই। আপনারা প্রত্যেকে নিজের অধিকারটুকু আদায় করে নেন, আপনাদের দেখে একদিন আমরা শক্তি পাবো বাকি নারীদের নিয়ে কাজ করার জন্য। আপনাদের এখানে আসার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ধন্যবাদ মাননীয় সাংসদ, আমাদের এনসিপির প্রতিনিধি এবং আপামর বাংলাদেশের প্রতিনিধি, যিনি সংসদে আমাদের কথা বলবেন। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে আমাদের সামনে অভিজ্ঞতা, প্রত্যাশা এবং আগামী কেমন বাংলাদেশ দেখতে চান তা নিয়ে কথা বলবে আয়েশা আক্তার, শহীদ আদিলের মা। আমি শহীদ